তোমরা সবাই একটু মিউট করে নিও, হ্যাঁ। ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন ভিডিও কার্যক্রমে বোটানি ক্লাসের পঞ্চম লেকচারে আজকে প্রাণ ফিজিওলজি ও প্রাণ নিউট্রিশনের রেসপিরেশন বা শ্বসনের আমরা আজকের প্রথম পার্টে আলোচনা করব সবাত শোষণের কয়েকটি ধাপ। সাথে আছে আমি রাসেল কবির, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি হরগঙ্গা কলেজ। তো তোমরা সবাই জানো যে তোমাদের পূর্ব জ্ঞানে যেটা বলে যে শ্বসন বলতে আমরা যেটা বুঝি যে উদ্ভিদের এটা একটা এমন শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটার মাধ্যমে শক্তি উৎপাদন করে। তো উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী এই শক্তি উৎপাদনের জন্য অক্সিজেনের প্রয়োজন হয় এবং নিম্ন শ্রেণীর আদিবাসী জীবে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন চালিয়ে থাকে। তার মানে যে সকল আমরা খাদ্য গ্রহণ করি বা উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেই খাদ্য ধরো গ্লাইকোজেন অথবা স্টার্চ রূপে সঞ্চিত থাকে, যার একক হচ্ছে গ্লুকোজ। সেই গ্লুকোজকে বিভিন্ন ধাপে শ্বসনের প্রক্রিয়া বিভাজিত হয়ে শক্তি উৎপাদনের নামই হচ্ছে শ্বসন। তাহলে এটা সর্বপ্রথম এই শ্বসনের গুরুত্ব বা তাৎপর্যটি ব্যাখ্যা করেন 1780 সালে ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ের। তো তিনি দেখান যে আমরা যে খাদ্য গ্রহণ করি বা জীব যে খাদ্য গ্রহণ করে সে খাদ্য গ্রহণে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় গতিশক্তিতে পরিণত করার ফলেই আমরা আমাদের জৈবিক কার্যাবলী সম্পাদন করতে পারি। স্ক্রিনে দেখা যাচ্ছে যে গ্লুকোজকে যদি আমরা শাসনিক বস্তু ধরি, আমি আরেকটি কথা বলে নিই যে গ্লুকোজকে এখানে শাসনিক বস্তু ধরা হচ্ছে। এছাড়াও শাসনিক বস্তু হিসেবে কিন্তু গ্লুকোজের অনুপস্থিতিতে, আই মিন কার্বোহাইড্রেটের অনুপস্থিতিতে আমিষ বা চর্বি জাতীয় জৈব অ্যাসিডও শাসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হতে পারে। তো সাধারণত গ্লুকোজকে শাসনিক বস্তু যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারেই ভিন্ন চিত্র, যেটা আমরা সালোক সংশ্লেষণে দেখেছিলাম যে সেখানে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু শ্বসনে তোমরা দেখো এখানে অক্সিজেন ব্যবহৃত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। কিন্তু এটা প্রয়োজনীয় এই কারণে যে আমরা যে আমাদের যে বায়োলজিক্যাল কয়েন বা শক্তি, জৈবিক শক্তি এটিপি, এটা উৎপাদনের একমাত্র ধাপ হচ্ছে এই শ্বসন। এই শ্বসন প্রক্রিয়াতেই আমরা এটিপিটা পাই। তাহলে আমরা যদি একটু শ্বসনের বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই যে গ্লুকোজটা কিভাবে আমাদের কোষে কাজ করে, ভেঙে আমরা যখন গ্লুকোজটা আমাদের কোষে গ্লুকোজ পায় তখন এটা তোমার সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে বিভিন্ন বিক্রিয়া ঘটায়। বিভিন্ন বিক্রিয়া ঘটানোর পরে আমরা বায়োলজিক্যাল কয়েন বা এটিপি পাই। সেটা কিভাবে? এই যে এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো। সেই পাইরুভিক অ্যাসিড সবাত শোষণে চলে যায় ক্রেবস চক্রে এবং অবাত শোষণে তোমার হয় ফার্মেন্টেশন। তো ফার্মেন্টেশনের মাধ্যমে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং তোমার ক্রেবস চক্রে আমরা দেখতে পাই যে এখানে এটিপি এবং এনএডিএইচ এগুলো তৈরি হচ্ছে, যা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে আবার পূর্ণাঙ্গ আমরা এটিপি তে পরিণত হয় এবং শক্তি নির্গত হয়। এই শক্তিগুলো যে একটা প্রবাহ চিত্র আছে, তোমরা যদি দেখো যে এই প্রবাহ চিত্রটা হচ্ছে গ্লাইকোলাইসিসের একটা প্রবাহ চিত্র, এটা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। এখানে তোমরা আরেকটা প্রবাহ চিত্র দেখছো, সেটা হচ্ছে ক্রেবস চক্রে। তো আমি যে কথাটা একটু আগে বলেছিলাম যে সবাত শোষণ এবং অবাত শোষণ মানে অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি, এটার উপরে ভিত্তি করে কিন্তু আবার শ্বসনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার মানে অ্যারোবিক, যেখানে তোমার অক্সিজেনের প্রয়োজন হয়, যেটাকে আমরা সবাত শোষণ বলি, এবং অ্যানারোবিক,
যেখানে অক্সিজেনের প্রয়োজন নেই। একটা জিনিস মনে রাখবা যে অক্সিজেনের যখন প্রয়োজন হয় তখনই কিন্তু কেবলমাত্র শক্তি নির্গত হয় এবং শক্তি উৎপন্ন হয়। অবাধ শোষণে শক্তি উৎপন্ন বা নির্গত হয় না। তাহলে আমরা সবাধ শোষণ আমরা যদি চিত্রটা দেখি তাহলে তোমরা দেখবা সমীকরণে যে এখানে গ্লুকোজ অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড নির্গত করলো এবং শক্তি উৎপাদন করলো। কিন্তু অবাধ শোষণে তোমরা যদি দেখো এখানে আদিকোষী জীবে আংশিকভাবে জারিত হবে এই গ্লুকোজ এবং সেটা তোমার অ্যালকোহলে পরিণত হবে। এছাড়া ল্যাকটিক অ্যাসিডও পরিণত হতে পারে। আর যদিও শক্তি উৎপাদন করে থাকে সেটা খুবই সামান্য শক্তি উৎপাদন করে। এটা যে শক্তি দিয়ে আদিকোষী জীব তার কাজ চালিয়ে যেতে পারে। তাহলে আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে সবাধ শোষণ। আজকের পাঠে আমরা সবাধ শোষণের নিয়ে আলোচনা করব। সবাধ শোষণের পর্যায়ক্রমিক 4টি ধাপ রয়েছে, তোমরা জানো। এর আগে তোমরা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়েছো যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিসটি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তোমরা যদি একটু খেয়াল করো যে তোমাদের কোন চক্রটা কোথায় ঘটে তাহলেই তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে। কারণ একটা কোষে সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে এবং আরো অন্যান্য কোষাণু থাকে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কিন্তু ওই সাইটোপ্লাজমে ঘটে, কোনো কোষাণুতে এটা ঢুকে না। গ্লাইকোলাইসিস শেষে যখন আমরা সবাধ শোষণের ক্রেবস চক্র বা অ্যাসিটাইল কোয়ে দেখছো, এই ক্রেবস চক্র এবং অ্যাসিটাইল কোয়ে পরিণত হতে তোমাকে যেতে হবে মাইটোকন্ড্রিয়ায়। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটাতে আমাদের এই এটিপি শক্তি নির্গত করে বা আমরা বায়োলজিক্যাল পয়েন্ট পাই, সেটাও এই মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ফলে এই কারণে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। এখানেই সকল শক্তির বা বায়োলজিক্যাল রান্নাঘরও বলা হয়, যেখানে সকল শক্তি উৎপন্ন হয়। এখন আমরা সবাধ শোষণের যে প্রথম ধাপ, এটা গ্লাইকোলাইসিস। এবং তোমাদের বলে রাখি যে এই গ্লাইকোলাইসিস কিন্তু অবাধ শোষণেও ঘটে। তার মানে গ্লাইকোলাইসিসটা একটি কমন একটি ধাপ শ্বসনের জন্য, যেটা সবাধ শোষণেও ঘটে এবং অবাধ শোষণেও ঘটে। এবং গ্লাইকোলাইসিস সংঘটিত হওয়ার স্থান হচ্ছে কোষের সাইটোসল বা সাইটোপ্লাজমে। এবং গ্লাইকোলাইসিসের একটা নেট হিসাব যদি তোমরা দেখো চিত্রে, এখানে দেখবে যে গ্লাইকোলাইসিসে গ্লুকোজের সাথে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেখানে 2 অণু এটিপি ব্যবহৃত হয়। তার মানে গ্লুকোজ প্লাস 2 মলিকুল এটিপি ইকুয়াল টু 2 NADH প্লাস 4 এটিপি প্লাস 2 পাইরুভেট। তার মানে গ্লুকোজ, এক অণু গ্লুকোজ থেকে তুমি যখন 2 অণু পাইরুভেট তৈরি হয়, এটার নেট এনার্জি আউটকাম হিসেবে আমরা পাচ্ছি 2 অণু NADH এবং 2 অণু এটিপি। কারণ এই যে 4 অণু এটিপি তৈরি হয়েছিল, এখানে আমাদের 2 অণু এটিপি কিন্তু ব্যবহৃত হয়ে গিয়েছে। ফলে আমাদের নেট বাঁচলো 2 অণু এটিপি এবং 2 অণু NADH। আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে এই গ্লাইকোলাইসিসের যে ধাপ, এটাকে ইপিএম এর ধাপও বলতে পারে। 3 জন বিজ্ঞানী নাম হিসেবে তোমরা জানো যে এখানে ইপিএম কত এটাকে বলা হয়ে থাকে। আমরা গ্লাইকোলাইসিসের ধাপগুলো যদি একটু খেয়াল করি, প্রথমে আমরা গ্লাইকোলাইসিস শব্দটাকে যদি বিশ্লেষণ করি, দুটো পাবো, যেটা হচ্ছে গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ এবং লাইসিস মানে হচ্ছে ভাঙা বা ব্রেকডাউন। তার মানে গ্লুকোজকে ভাঙার যে ধাপ, সেটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা কোথায় ঘটে? এটা ঘটে সাইটোপ্লাজমে। তাহলে গ্লাইকোলাইসিস বা গ্লুকোজের এই ব্রেকডাউন, এটা আমাদের ঘটবে সাইটোপ্লাজমে। তাহলে তোমরা সবাই জানো যে গ্লাইকোলাইসিস যে ঘটে, প্রথম যে উপাদান গ্লুকোজ, সে গ্লুকোজ হচ্ছে কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। এই গ্লুকোজ
যখন 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ নানা ধরনের বিক্রিয়া করে পাইরুভিক অ্যাসিড পরিণত করবে বা উৎপন্ন করবে, সেটা কিন্তু আবার 3 কার্বন বিশিষ্ট। তাহলে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ থেকে 3 কার্বন বিশিষ্ট পাইরুভেট যদি পরিণত হয়, স্বভাবতই আমরা দুটো পাইরুভেট পাবো। এবং এনার্জি যখন আমরা হিসাব করব, আমরা যখন ব্যালেন্স শিট করব, তখন কিন্তু ওই পাইরুভেটের যে উৎপন্ন হবে, পাইরুভেটের যে তোমার গ্লাইকোলাইসিসের পরে পাইরুভেট এসিটাইল কোএসিসটি ক্রেট চক্রে যায়, সকল হিসাবগুলো ডাবল হয়ে যাবে। এখন দেখো তোমরা, গ্লাইকোলাইসিসকে আমরা দুটো ফেজে ভাগ করেছি। একটা ফেজ হচ্ছে এনার্জি কনজাম্পশন, যেখানে এনার্জি লাগে। আমরা প্রথমে দেখেছি যে 2 অণু এটিপি লেগেছিল, এবং এটা গ্লুকোজ থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট পর্যন্ত এই ফেজটাকে আমরা ধরবো। এবং আরেকটি ফেজ হচ্ছে এনার্জি প্রোডাকশন, যেখানে এনার্জি প্রডিউস হবে, এবং এটা হচ্ছে আমরা ধরবো এই 3 ফসফো গ্লিসারলডিহাইড থেকে পাইরুভেট উৎপাদন পর্যন্ত ধাপটাকে। তাহলে আমরা এখন দুটো ফেজ আমরা একটু দেখি গ্লাইকোলাইসিসের। প্রথমেই তোমরা দেখবে যে গ্লুকোজ 6 ফসফেটে যে পরিণত হচ্ছে, সেখানে এনজাইম কি ব্যবহৃত হচ্ছে। তোমরা সবাই জানো যে এনজাইমের নামের শেষে এজ থাকে। তার মানে এখানে যখন তোমরা এনজাইম দেখছো হেক্সোকাইনেজ, আমি একটা এনজাইমের বিশ্লেষণ দিলে তোমরা বুঝতে পারবে যে হেক্সো মানে হচ্ছে 6 এবং কাইনেজ মানে হচ্ছে ফসফোরাইলেশন, তার মানে ফসফেট যুক্ত করা। হেক্সোকাইনেজ এনজাইমের কাজ হচ্ছে এই যে গ্লুকোজের 6 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত করবে, এই কারণে এটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ। ফসফেটটা কোথায় পাবে? এটিপি থেকে পাবে। এই যে এটিপি থেকে এডিপি মুক্ত হলো, এডিপি তৈরি হলো, তার থেকে একটি মুক্ত চলে গেল এই ফসফেটে। এরপরে দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে যাবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে অপরের আইসোমারেজ। কেন আইসোমারেজ? তোমরা যদি গঠন দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। একটা হচ্ছে ষড়ভুজাকার বেঞ্জিন আকৃতি, আর একটা হচ্ছে পঞ্চভুজাকার। তার মানে এটা হচ্ছে একে অপরের আইসোমার। তাহলে এখানেও তোমার যে ব্যবহৃত হচ্ছে এনজাইম, সেটা হচ্ছে আইসোমারেজ এনজাইম। তার মানে এনজাইম গুলোর কিন্তু কাজের উপরে ভিত্তি করে নামকরণ করা হয়েছে। ফলে তোমরা যদি এখানে দেখো, তোমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে যে কোন কাজটার পর কোন কাজটা হবে, এবং কি ধরনের এনজাইম কি কাজ করছে। এই যে এখানে আরো একটি ফসফেট যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1 ফসফেট থেকে 1,6-বিস ফসফেট তৈরি হলো। তাহলে তোমরা বুঝতেছো এখানেও আরেকটি এটিপি ব্যবহৃত হবে, এবং এটাও একটি কাইনেজ এনজাইমের কাজ। এরপরে এই পর্যন্ত হচ্ছে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আণবিক সংকেত এক এবং একে অপরের আইসোমর আমরা বলেছি। তার মানে গ্লুকোজও 6 কার্বন বিশিষ্ট, ফ্রুক্টোজও 6 কার্বন বিশিষ্ট। তাহলে এই ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট আমরা যেটা পেলাম 6 কার্বন বিশিষ্ট, এবার এটা অ্যালডোলেজ এনজাইমের ক্রিয়ায় গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট পরিণত হচ্ছে। এবং এই যে দুটো যৌগে পরিণত হলে, এই দুটো যৌগই 3 কার্বন বিশিষ্ট। তার মানে এখানে 3 কার্বন এবং এখানে 3 কার্বন, 6 কার্বন হয়ে গেল। ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট 6 কার্বন বিশিষ্ট যৌগটি ভেঙে 3 কার্বন বিশিষ্ট দুটি যৌগে পরিণত হলো। এটা গেল আমাদের ফার্স্ট ফেজ। যে ফার্স্ট ফেজে তোমরা দেখেছো যে দুটো এটিপি ব্যবহৃত হয়েছে, কোনো এটিপি বা এনএডিএইচ উৎপন্ন হয়নি। এবার আমাদের দেখো সেকেন্ড ফেজ। আমরা কিন্তু একটু আগে বলেছি যে আইসোমার কি? আইসোমার হচ্ছে আণবিক সংকেত একই থাকবে, কিন্তু গাঠনিক সংকেত থাকবে কি ভিন্ন। তাহলে এই গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনও এরকম আইসোমারেজ এনজাইমের ক্রিয়ায় একে অপরের পরিণত হতে পারে। তাহলে আমরা যখন সামনের বিক্রিয়াগুলো দেখব, সামনের বিক্রিয়াগুলোতে আমরা দেখব যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট দিয়ে। এবার দেখো গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে আরো একটি ফসফেট যুক্ত হয়ে 1,3-বিস ফসফেট গ্লিসারেট তৈরি হলো, এবং এটাও তোমার
এই ডিহাইড্রোজেনের এনজাইমের সহায়তায়, এবং এখানে এনএডি থেকে এনএডিএইচ আমরা পেলাম। তাহলে এটাও আমাদের একটি শক্তি উৎপন্ন হলো এবং এখানে একটি ফসফেট নতুন ভাবে যুক্ত হলো। তাহলে এই যে একটা শক্তি আমরা পেলাম। এরপরে 1,3 বিস ফসফেট গ্লিসারেট থেকে 3 ফসফেট গ্লিসারেট তৈরি হলো। এখানে এই বিক্রিয়ায় আমরা একটি এটিপি পেলাম এবং এখানেও একটি কাইনেজ বা যে ফসফোরাইলেশন এনজাইম সেটা ব্যবহৃত হলো। এরপরে দেখো, এরপরের ধাপে 3 ফসফোগ্লিসারেট থেকে 2 ফসফোগ্লিসারেট তৈরি হলো এবং এখানে তোমরা দেখবা শুধুমাত্র ফসফেটের আকার অবস্থান পরিবর্তন হয়েছে, যেটা মিউটেজ এনজাইমের মাধ্যমে পরিবর্তন করা যায়। এরপরে এনোলেজ এনজাইমের মাধ্যমে 3 ফসফোগ্লিসারেট থেকে আমরা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পাই এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে সবশেষের ধাপে একটি এডিপি থেকে এটিপি তৈরি হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। তাহলে এই যে আমরা সেকেন্ড ফেজে আমরা কি পেলাম, এখানে এনার্জি প্রডিউস হলো। আমরা দেখেছো যে এখানে 2 অণু এনএডিএইচ আমরা পেয়েছি এবং 2 অণু এটিপি পেয়েছি। আমাদের এই বিক্রিয়াগুলোর দিকে যদি তোমরা খেয়াল করো, এখানে দেখো যে এই যে গ্লুকোজ থেকে আমাদের ফার্স্ট ফেজে 2 অণু এটিপি বিক্রিয়া কাজে লেগে গিয়েছে, তার মানে শক্তির কনজাম্পশন হয়েছে। শক্তি কিন্তু এখানে প্রোডাকশন হয়নি। এই যে দেখা যাচ্ছে, আমি হাইলাইট করে দিয়েছি যে এখানে কনজাম্পশন হয়েছে। এবং সেকেন্ড ফেজে দেখো তোমরা, এখানে 2 অণু এটিপি উৎপন্ন হয়েছে এবং 2 অণু এনএডিএইচ উৎপন্ন হয়েছে। তার মানে এখানে শক্তির প্রোডাকশন ঘটেছে, শক্তি এখানে আর ক্ষয় হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার নেট যে আমরা প্রথম হিসাবটা দেখিয়েছিলাম যে 2 অণু এটিপি এবং 2 অণু এনএডিএইচ উৎপন্ন হয় এই গ্লুকোজ থেকে পাইরুভেটে পরিণত হতে। তোমরা যে বিক্রিয়াগুলো নাম দেখলে, এই বিক্রিয়াগুলো বোঝার জন্য তোমরা যদি এখানে দেখো, আমি বলেছিলাম গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, এখানে কার্বনের নাম্বার দেওয়া আছে, নাম্বারিং করা আছে। তোমরা যদি দেখো এই নাম্বারিং এ তোমরা দেখতে পারবা 6 নম্বর কার্বনের সাথে একটি ফসফেট যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছে। এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজের তোমরা দেখো আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, যেটা তোমরা দেখেছিলে যে আইসোমারেজ এনজাইমের কাজ হচ্ছে তোমার তাদের আইসোমার তৈরি করা। তাহলে এই গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে পরিণত হয়েছে। কার্বন সংখ্যা কিন্তু 6। আবার এই ফ্রুক্টোজ থেকে যখন 6 কার্বন থেকে 3 কার্বন বিশিষ্ট আমরা গ্লিসারল ডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন পেয়েছি, এরাও কিন্তু একে অপরের মানে আইসোমার, ফলে এরা কিন্তু একে অপরের পরিণত হতে পারে। আমরা কিন্তু পরবর্তী সকল ধাপগুলোকে গ্লিসারল 3 ফসফেটে থেকে আমরা দেখিয়েছি। আমরা ধরে নিয়েছি যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন গ্লিসারল 3 ফসফেটে পরিণত হয় এবং গ্লিসারল 3 ফসফেট 3 কার্বন বিশিষ্ট এবং এখানে 3 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হয়েছে, যেটা পরবর্তীতে তোমার আরো একটি ফসফেট নিয়ে 1,3 বিস ফসফেটে পরিণত হয় এবং পরবর্তীতে এটা তোমার দেখা যায় যে আরেকটি ফসফেট মুক্ত করে এটিপি তৈরির মাধ্যমে 3 ফসফোগ্লিসাইডে পরিণত হয় এবং এটা একটি মিউটেজ এনজাইমের মাধ্যমে 3 নম্বর পজিশন থেকে ফসফেটটি 2 নম্বর পজিশনে চলে যায় এবং সবশেষে 2 নম্বর পজিশন থেকে ফসফেটটি মুক্ত হয়ে তোমার একটি এটিপি তৈরি করে এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে এটিপি তৈরির মাধ্যমে সবশেষে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এই হলো আমাদের গ্লাইকোলাইসিস। এবার তোমরা বলতে পারো যে স্যার, আমরা এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এটা কি এভাবে আমরা পরীক্ষা দিব কিনা? না, এখানে হচ্ছে তোমাদের ক্লিয়ার ভাবে দেখানোর জন্য দিয়েছে। এভাবে পরীক্ষা দিতে পারলে ভালো, সময় কনজাম্পশন হতে পারে। বরঞ্চ তোমরা যদি পরীক্ষা লিখতে চাও, এই ধারাবাহিক প্রক্রিয়াগুলো এভাবে লিখতে পারো। এই যে আমি এখানে দিয়ে দিয়েছি এই বর্ণনাগুলো, এখানে বিক্রিয়ককে গ্লুকোজের সাথে এটিপি এবং এখানে প্রথম ধাপে গ্লুকোজের সাথে এটিপি বিক্রিয়ক হিসেবে কাজ করলে কোন এনজাইম কাজ করে? হেক্সোকাইনেজ। আমরা বলেছি হেক্সোকাইনেজের কাজ কি? হেক্সোকাইনেজ হচ্ছে 6 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত করা। ফসফোরাইলেশন হচ্ছে কাইনেজ, হেক্সো মানে 6, এবং এখানে ম্যাগনেসিয়াম কোএনজাইম হিসেবে উপস্থিত থাকে এবং প্রোডাকশন আমরা কি পেলাম? গ্লুকোজ 6 ফসফেট এবং একটি এডিপি।
তোমরা এভাবে লিখলেই হবে, মানে বিক্রিয়ক এবং উৎপাদক আর এনজাইমের নাম এভাবে দিয়ে তোমরা যদি বিক্রিয়াগুলো লিখে ফেলো খাতায় তাহলেই হবে। মানে মনে রাখতে হবে যে বিক্রিয়া লেখার সময় প্রয়োজনীয় এনজাইমের নামগুলো যাতে ভুল না হয়, বিক্রিয়কের পদার্থগুলোর নাম যাতে ভুল না হয়, এমনকি উৎপাদক পদার্থগুলোর নাম যাতে ভুল না হয়, তাহলেই তোমরা পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবে। সবাত শোষণের দ্বিতীয় ধাপ তোমরা দেখেছো যে এসিটাইল কোয়ে সৃষ্টি বা ফরমেশন অফ এসিটাইল কোয়ে। এখানেও দেখো এটা একটি ছোট ধাপ, এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে এবং এখানে যে আমরা গ্লাইকোলাইসিস থেকে যে পাইরুভিক অ্যাসিড পেলাম সবশেষে 3 কার্বন বিশিষ্ট, এবং তোমাদের সবাই জানো যে যে কোনো জৈব অ্যাসিড COOH মানে কার্বক্সিল মূলক থাকবে, যে কোনো জৈব অ্যাসিডে কার্বক্সিল মূলক থাকবেই। তাহলে পাইরুভিক অ্যাসিডেও একটি কার্বক্সিল মূলক আছে, যেখানে কার্বক্সিল মূলকের থেকে একটি কার্বন ডাইঅক্সাইড বিমুক্ত হলে তাহলে COOH থেকে CO2 বাদ গেলে শুধু H থাকবে, যেটা পাইরুভিক অ্যাসিড থেকে সংকেতটা যদি তোমরা দেখো এসিটেটে পরিণত হলো। এবার এই এসিটেট হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, যেহেতু 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়ে গিয়েছিল, এখন সেই কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়ে এখন 2 কার্বন বিশিষ্ট এসিটেটে পরিণত হয়েছে। এই 2 কার্বন বিশিষ্ট এসিটেটের সাথে একটি কোএনজাইম যুক্ত হয়েই এসিটাইল কোয়ে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল কোয়ে তৈরি করলো, এবং এই এসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় NAD+ থেকে NADH বা শক্তি উৎপাদন হলো। এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ঠিক আছে, তোমরা এই বিক্রিয়াটাকে এই যে নিচে যেভাবে লেখা আছে পাইরুভিক অ্যাসিড প্লাস NADH প্লাস কোএনজাইম, এবং এটা বিক্রিয়ক হিসেবে দিয়ে বিভিন্ন এনজাইম দিয়ে তারপর তোমরা এখানে উৎপাদক হিসেবে এসিটাইল কোয়ে প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই যে আমরা যেখানে দেখেছিলাম যেখানে মুক্ত হয়েছে, আর NADH, এটা তোমরা এভাবে পরীক্ষায় দিয়ে দিতে পারো। এটা অবশ্যই ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। তাহলে আমরা কোন পর্যন্ত আসলাম শ্বসনের? আমরা শ্বসনের গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো দেখলাম, এবং পাইরুভিক অ্যাসিড এসিটাইল কোয়ে সৃষ্টি করলো। 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করলো। আমরা কিন্তু 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু এসিটাইল কোয়ের হিসেব করলাম, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু এসিটাইল কোয়ে সৃষ্টি হবে। তাহলে একটি গ্লুকোজ যখন চলবে, একটি গ্লুকোজের যখন জারণ বিক্রিয়া চলে, তখন কিন্তু একই সাথে একটি গ্লাইকোলাইসিসের সাথে 2টি এসিটাইল কোয়ে ফরমেশন এবং 2টি ক্রেবস সাইকেল চলবে। 2টি ক্রেবস সাইকেল চলার কারণ হচ্ছে আমরা এখানে উপজাতক হিসেবে 2টি পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, এবং ক্রেবস সাইকেলের জন্য আমরা 2টি এসিটাইল কোয়ে পাচ্ছি, ফলে এখানে হিসাব কিন্তু ডাবল হয়ে যাবে। মনে রাখো, আমরা যদিও এখন বর্ণনা করব একটি দিয়ে, যে একটা কিভাবে মানে সাইকেল পরিচালনা করে, তাহলে আমরা বুঝতে পারবো যে অন্যগুলো কিভাবে করে। তাহলে ক্রেবস সাইকেল তোমরা জানো, এটাকে TCA সাইকেলও বলে। মানে 3টি কার্বক্সিল মূলক যদি থাকে কোনো অ্যাসিডে, আমরা ট্রাইকার্বক্সিলিক মূলক থাকায় সাইট্রিক অ্যাসিড, ট্রাইকার্বক্সিলিক মূলক থাকায় 3টি কার্বক্সিলিক মূলক থাকায় এটাকে আমরা TCA চক্র বা ক্রেবস চক্রের আরেক নাম হিসেবে এটাকে বলা হয়ে থাকে। আমি আবারও বলি, এটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে এবং বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড উৎপাদনের মাধ্যমে ক্রেবস চক্রটি কি করে শেষ হয় 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড দিয়ে। 2 কার্বন বিশিষ্ট এসিটাইল কোয়ে তোমার বিভিন্ন জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়াটি শেষ হবে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড দিয়ে। যেহেতু সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিলিক মূলক আছে, এই কারণে এই চক্রটিকে TCA চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। আমরা যদি এখন এই ক্রেবস চক্রটি দেখি, তোমরা জানো যে ক্রেবস চক্র আমাদের গ্লাইকোলাইসিস এবং এসিটাইল কোয়ে সৃষ্টির পরে এসিটাইল কোয়ে 2 কার্বন বিশিষ্ট এটা মাইটোকন্ড্রিয়ায় চলবে, এবং এখানে এই বিক্রিয়ার শেষে আমরা কিছু অ্যামাইনো অ্যাসিড পাবো, কিছু NADH পাবো,
এবং কিছু এটিপি পাবো। তাহলে আসো আমরা দেখি কিভাবে এটা হয়। তাহলে প্রথমে আমরা দেখেছিলাম যে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ 3 কার্বন বিশিষ্ট দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করলো, আর 3 কার্বন বিশিষ্ট পাইরুভেট 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটিল কোয়ে তৈরি করলো। ঠিক আছে, এই পর্যন্ত আমরা দেখেছি। এখন আসো ক্রেবস চক্রে কি ঘটে। এই যে ক্রেবস চক্রে এই অ্যাসিটিল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 6 কার্বন বিশিষ্ট সাইট্রেট তৈরি করবে। তার মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, আর অ্যাসিটিল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে 4 কার্বন এবং 2 কার্বন মিলে একটি 6 কার্বন বিশিষ্ট সাইট্রেট যৌগ তৈরি করলো। এরপরে দেখো এটা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আবার 6 কার্বন বিশিষ্ট আইসোসাইট্রেটে পরিণত হলো, আবারও 6 কার্বন বিশিষ্ট আলফা কিটো গ্লুটারেটে পরিণত হলো। এরপরও তোমার এই এখানে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়ে 6 কার্বন থেকে আলফা কিটো গ্লুটারেট 5 কার্বনে পরিণত হলো। তাহলে আমার 5 কার্বন থেকে আবার আরো একটি কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়ে 4 কার্বন বিশিষ্ট সাকসিনিল কোয়ে তৈরি হলো। তাহলে আমরা 6 কার্বন থেকে 5 কার্বন, 5 কার্বন থেকে 4 কার্বনে চলে আসলাম। এরপরে আর কোনো কার্বনের বিমুক্তি ঘটবে না। এটা শেষ হবে সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিয়েই শেষ হবে, 4 কার্বন বিশিষ্ট দিয়ে। তাহলে এখন 4 কার্বন বিশিষ্ট বিভিন্ন জৈব অ্যাসিড গুলোর নাম তোমরা মুখস্থ করবে। সাকসিনিল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হবে, মানে সাকসিনিল অ্যাসিড তৈরি হবে। এরপরে ফিউমারিক অ্যাসিড বা যেটাকে আমরা ফিউমারেট বলতে পারি, এরপরে ম্যালিক অ্যাসিড বা আমরা ম্যালেট বলতে পারি, এবং সবশেষে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তার মানে এই অ্যাসিটাইল কোয়ে বিভিন্ন জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সবশেষে এই চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। ফলে আমরা এই চক্রের ফলে কি ফলাফল পাচ্ছি? এই একটি চক্রে আমরা পাচ্ছি 3 অণু NADH, 1 অণু FADH, 1 অণু GTP এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড। যেহেতু এই চক্রটা দুটা চলে, কারণ হচ্ছে যে 1 অণু গ্লুকোজের দুটো পাইরুভেট এবং দুটো অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি, ফলে এই হিসাবটা ডাবল হয়ে যাবে। মানে এরকম চক্র দুটো চলছে মাইটোকন্ড্রিয়ায়, 1 অণু গ্লুকোজের জন্য এরকম চক্র দুটো চলে, তখন এই হিসাবটা তোমার একেবারে ডাবল হয়ে যাবে। আমরা ব্যালেন্স শিটে এটা বিস্তারিত দেখব। তোমরা যদি এখানে অ্যাসিটাইল কোয়ে থেকে এই যে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাথে বিক্রিয়া করে কিভাবে সাইট্রেট, আইসোসাইট্রেট এবং তোমার কিটো গ্লুটারেট 5 কার্বন বিশিষ্ট এবং সবশেষে তোমার 4 কার্বন বিশিষ্ট যৌগ কতগুলো এগুলো তৈরি করবে, তার মধ্যে হচ্ছে সাকসিনিল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট, ম্যালিক অ্যাসিড। এই জৈব অ্যাসিড গুলোর নাম তোমরা মনে রাখবে। এই জৈব অ্যাসিড গুলোর নাম যদি তোমরা মনে রাখো, তাহলে আমার মনে হয় যে ক্রেবস চক্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমি আবারও তোমাদের এইখানে ডান পাশের যে চিত্র, সেই ডান পাশের চিত্রে যদি তোমরা দেখো যে আমরা যে গ্লাইকোলাইসিসের পরে এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের এই বিক্রিয়াটুকুর মধ্যে আমরা কি পাচ্ছি? গ্লাইকোলাইসিস তো সাইটোপ্লাজমে ঘটলো, তাহলে মাইটোকন্ড্রিয়ার শক্তি ঘরে আমাদের কি শক্তি উৎপন্ন হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার শক্তি ঘরে যখন পাইরুভেট প্রবেশ করলো সবাত শোষণে আর মাইটোকন্ড্রিয়ায় পাইরুভিক অ্যাসিড প্রবেশ করবে না। সবাত শোষণে যখন মাইটোকন্ড্রিয়া প্রবেশ করবে, তখন দেখবে যে এখানে তোমার এই পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়েতে পরিণত হবে মাইটোকন্ড্রিয়াতেই, তখন 1 অণু কার্বন ডাইঅক্সাইড বিমুক্ত হবে এবং 1 অণু NADH2 তৈরি হবে। ফলে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইডও বিমুক্ত হলো, শক্তিও উৎপন্ন হলো এবং 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে পেলাম। আবার দেখো এখানে এই অ্যাসিটাইল কোয়ে যখন ক্রেবস চক্রে ঢুকলো সে মাইটোকন্ড্রিয়াতে, তখনও আমরা এখানে কি পেলাম? 1 অণু ATP এবং 3 অণু NADH এবং 1 অণু FADH।
তোমাদের আমরা ব্যালেন্স শিটে দেখিয়েছি, আগেই আমরা বলেছি 1 অণু NADH ইকুয়াল টু 3 অণু এটিপি, আর 1 অণু FADH ইকুয়াল টু 2 অণু এটিপি। তাহলে তোমরা যদি এটিপির আমরা যখন ব্যালেন্স শিটে যাব, আমরা নেক্সট ক্লাসে যখন আমরা ব্যালেন্স শিটে দেখব যে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু এটিপি তৈরি হয়, তখনই তোমরা এই তথ্যগুলো মনে রাখবে যে 1 অণু NADH ইকুয়াল হচ্ছে কত, 3 অণু এটিপি, এবং 1 অণু FADH ইকুয়াল 2 অণু এটিপি। এবং এই একটি চক্রের সাথে তোমরা উৎপন্ন এটিপি কে আবার 2 দিয়ে গুণ করে তারপরে ব্যালেন্স শিট তৈরি করতে হবে। কোন পর্যন্ত? সাইটোপ্লাজম পর্যন্ত একটি চক্র, সাইটোপ্লাজমের পরে মাইটোকন্ড্রিয়ায় ঘটে একটি গ্লুকোজের জন্য 2টি চক্র। তো ফলে ওই একটি চক্রের উৎপন্ন যা হবে সেটাকে ডাবল করলেই একটি গ্লুকোজের ব্যালেন্স শিট তোমরা পেয়ে যাবে। এখন আসো পরীক্ষার হলে তোমরা কিভাবে লিখবে। আগের মতোই আমরা বলেছি যে তোমরা যদি এই যৌগগুলোর নাম এবং যে যৌগগুলো বিক্রিয়ক হিসেবে বিক্রিয়ায় ব্যবহৃত হয় সেগুলোর নাম যদি তোমরা লিখো, এনজাইম গুলোর নাম যদি সঠিকভাবে লিখো, কোএনজাইম গুলোর নাম যদি সঠিকভাবে লিখো, এবং উৎপাদকের নামগুলো যদি সঠিকভাবে লিখো, তাহলেই হবে পুরো। আমি আশা করি যে পূর্ণ মার্কস পেয়ে যাবে ফিজিওলজির জন্য। আর তোমাদের নিজেদের বোধগম্যতার জন্য, মনে রাখার জন্য তোমাদের আমি ওই রাসায়নিক চিত্র সহ ওটা আমরা দিয়েছি, রাসায়নিক গাঠনিক সংকেত সহ, রাসায়নিক গাঠনিক সংকেত সহ। আমি পরীক্ষার হলে কিভাবে লিখতে হবে আমরা মুখে যে মানে বর্ণনা করেছি, এখানে আমাদের এখানে লেখাগুলো আছে, তোমরা এভাবে দেখে তোমরা ইচ্ছা করলে পরীক্ষার খাতায় লিখতে পারো, অথবা যে ছক দিয়েছি সেই ছক আকারেও লিখতে পারো। তোমরা জানো যে আমি অনেকের কাছে শুনেছি, আমার প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরাও বলেছে যে এই চক্রগুলো, বিশেষ করে গ্লাইকোলাইসিস কেজ চক্র, এই চক্রগুলোকে এভাবে লিখে তারপরে তার পড়ার টেবিলের সামনে অথবা সবসময় চোখ পড়ে এমন মানে দৃশ্যমান জায়গায় টানিয়ে রাখে, যাতে করে এই যৌগগুলো কোনটার পরে কোন যৌগ অ্যাসিড গুলো আসবে, কোনটার পর কোন বিক্রিয়াটা আসবে, কোনটার পর কোন এনজাইম গুলোর নাম আসবে, এটা যাতে ভুল না হয়, ফলে যাতে সবসময় চোখের সামনে থাকে, এই কারণে এরকম গ্লাইকোলাইসিসের চক্র এবং ক্রেজ চক্র ভিজুয়াল জায়গায়ও আমি দেখেছি যে শিক্ষার্থীরা ভালোভাবে মনের মধ্যে প্রথিত করার জন্য এগুলো টানিয়ে রাখে। তোমরাও ইচ্ছা করলে এই ধরনের ছক তৈরি করে প্রিন্ট করে অথবা হাতে লিখে, ভালো হয় নিজে হাতে লিখে যদি এটা করো, একটি আর্ট পেপারে যদি লিখে রাখো, যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন ধরো এটা তোমরা খুলে ফেললে, আবার নতুন কিছু লাগালে, তাহলে হয় কি যে এটা তোমাদের সব সময় মানে পড়তে হলো না। তাহলে আমরা যদি একটা সামারি দেখি, আমরা এই সামারিতে আমরা কি দেখলাম, আমরা এই পর্যন্ত যে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসটা ঘটে এবং এই পাইরুভিক অ্যাসিড তোমার চলে যায় মাইটোকন্ড্রিয়ায়। পাইরুভিক অ্যাসিড যখন মাইটোকন্ড্রিয়া যায়, মাইটোকন্ড্রিয়া এসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চলে। আমরা এই ইলেকট্রন, আজকে আর সময় নেই, আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং ফার্মেন্টেশন সহ আমাদের যে 5 কার্বনের ডিজাইনের পিপিএম পথ, এগুলো আমরা নেক্সট ক্লাসে নেক্সট স্লাইডে আমরা বর্ণনা করব। তো আমরা আজকের যে সামারিটুকু দেখছি সেই সামারিটুকু তোমরা এখানে দেখো যে গ্লাইকোলাইসিসে এটিপি আমরা পেলাম এবং সেটা সাইটোপ্লাজমে ঘটলো, আর এই মাইটোকন্ড্রিয়াতে আমাদের সবচেয়ে বেশি এটিপি বা শক্তি উৎপন্ন হয় এই ক্রেবস সাইকেল এবং অ্যাসিটাইল কোয়ে সিস্টেমের মাধ্যমে, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এগুলো আমরা মুক্ত করি। কিছু এই পর্যন্ত যে আলোচনা হলো সেই আলোচনার ক্ষেত্রে কিছু সাধারণ প্রশ্ন আমাদের থাকতে পারে, যে প্রশ্নগুলো আমরা তোমাদের বলতে পারি যে শ্বসনকে অপচিতিমূলক বিপাক কেন বলা হয়। কারণ তোমরা দেখো যে এখানে তোমার জৈব যৌগ জটিল খাদ্যবস্তু সরলের উপায়ে পরিণত হলো, এবং এটা করতে গিয়ে কোষের শুষ্ক ওজন হ্রাস পায়।
এবং কিছু শক্তিও মুক্তি ঘটে। এই কারণে এটাকে কিন্তু অপচিতিমূলক বিক্রিয়া বলে। আর এটা অপচিতিমূলক হলেও জীবের জন্য অপরিহার্য এই কারণে যে আহ, আমাদের যৌগনিক কাজে যে শক্তি প্রয়োজন হয় সেই শক্তিগুলো কিন্তু আমরা এখানেই পাই, এই শ্বসন থেকেই পাই। ফলে এটা কিন্তু একেবারেই অপরিহার্য। এই শ্বসন ছাড়া কিন্তু কোনো জীব বাঁচতে পারবে না। শুধু সালোক সংশ্লেষণ করলো, শ্বসন হলো না, তাহলে কিন্তু ওই উদ্ভিদ কিন্তু শক্তি পাবে না। শুধু সালোক সংশ্লেষণের মাধ্যমে বেঁচে থাকতে পারবে না। ওই অক্সিজেনের উপস্থিতিতে উচ্চ শ্রেণীর উদ্ভিদকে শ্বসন কাজ চালিয়ে যেতে হবে। আর ওই একই কথা এরকম প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, শ্বসনকে তাপমুচি বিক্রিয়া কেন বলা হয়, মানে এটা তাপ মুক্ত করে। তোমরা দেখেছো এখানে অনেক শক্তি মুক্ত হয়, তাপ মুক্ত হয়, এই কারণে শ্বসনকে তাপমুক্ত বিক্রিয়াও বলে। তো যাই হোক, আমাদের আরো ক্লাস শেষে আমরা আরো কিছু আম, প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে, ছোটখাটো প্রশ্ন, এটা আমরা দিব। এর মধ্যে এতটুকু যে আলোচনা হলো, তার জন্য তোমরা যদি আরো বিস্তারিত কিছু জানতে চাও বা চিত্র যদি দেখতে চাও পাথরগুলো, সেখানে তোমরা কিছু রেফারেন্স বই আমি দিয়েছি, তোমরা এই রেফারেন্স বইগুলো দেখতে পারো। রেফারেন্স বই দেখে তোমরা এইগুলো থেকে চিত্র নিতে পারো। এবং বলে রাখি, এগুলো কিন্তু তোমরা পিডিএফ ফর্মে ডাউনলোড করতে পারবে ইন্টারনেট থেকে, ফ্রি। তো আমার প্রেজেন্টেশন এ পর্যন্তই ছিল, ধন্যবাদ। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। ওপেন ফর অল এ পর্যন্ত আলোচনা। আলহামদুলিল্লাহ স্যার, আপনি যে ভালো করে বুঝাইছেন, এটাতে আমাদের প্রশ্ন থাকার কথা না, যদিও জিনিসটা আমরা ভালো করে এখনো ভিতরে ঢুকাইতে পারি নাই। তবে যতটুকু বুঝাইছেন আমাদের পড়তে বুঝতে সুবিধা হবে আর কি। আলহামদুলিল্লাহ স্যার। আর মানে শ্বসন এবং শ্বাস। স্যার আরেকটা প্রশ্ন স্যার, NADPH is equal to 3 ATP নাকি 2 ATP? 3। হ্যাঁ, 1 আর molecule NAD is equal to 2 ATP। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 3 অণু আর কি একটু 3 অণু এটিপি মুক্ত করে, 1 অণু NADH থেকে, আর হচ্ছে FADH থেকে 2 অণু এটিপি। যাই হোক, তোমরা এই ভিডিওটা আমি আপলোড করব, এই ভিডিও আপলোড করার পরে তোমরা আরো ক্লিয়ার জানতে পারবে। আর যেখানে পজ করা দরকার তোমরা পজ করবে। আজকে সবাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে আশা করি। জি স্যার, আপনিও সুস্থ থাকবেন স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।